2019 সালে এইচএস কমার্সের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ওপর যে প্রশ্নটা এসেছে সেটা দেখো। এখানে ব্যালেন্স শিটটা দেওয়া রয়েছে ভার্টিক্যাল ফর্মে। তোমরা জানো যে ভারতীয় কোম্পানি আইনের 211 নম্বর ধারায় শিডিউল 4 পার্ট 1-এ কেমন করে ব্যালেন্স শিট প্রদর্শন করতে হবে তার কথা উল্লেখ আছে। 2011 সালের 1 এপ্রিলের আগে পর্যন্ত এটাকে আমরা হরাইজন্টাল ফর্মে দেখিয়ে আসছিলাম, কিন্তু 1 এপ্রিল 2011 সালের পর থেকে এটিকে এরকম ভার্টিক্যাল ফর্মে দেখানোর কথা বলা হয়েছে। তো এই ভার্টিক্যাল ফর্মে যে ব্যালেন্স শিটটা রয়েছে সেটা স্টাডি করো। দেখো, এক হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, তাতে দেখো শেয়ার ক্যাপিটাল রয়েছে 4 লক্ষ ওপেনিং ডেটে আর ক্লোজিং ডেটে 5 লক্ষ। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস সেটা কি রয়েছে, এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আসলে এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের নতুন নাম। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এখন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এই নামে অভিহিত করা হয়েছে। তার পরিমাণ দেখো, ওপেনিং ডেটে 20,000 আর ক্লোজিং ডেটে 46,000। কারেন্ট লায়াবিলিটি কী আছে দেখো, সানডি ক্রেডিটর্স আছে, ওপেনিং 40,000, ক্লোজিং 30,000। দেখতে পাচ্ছ এটা হ্রাস পেয়েছে, কারেন্ট লায়াবিলিটিটা কমেছে, 10,000 টাকা কমে গেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস দেখো 8,000 হয়েছে 10,000, অর্থাৎ 2,000 টাকা আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বেড়েছে। আর শর্ট টার্ম প্রভিশন ফর ট্যাক্সেশন 92,000 টাকা আর 50,000 টাকা। এটা কারেন্ট লায়াবিলিটির আন্ডারে থাকলেও, এই হেডিংয়ে থাকলেও প্রফেসর গোকুল সিনহার মত অনুযায়ী এটিকে আমরা আলাদা অ্যাকাউন্ট ওপেন করে ট্রিটমেন্ট করব, করে ক্যাশ ফ্লোতে দেখাবো। আমরা একটু পরে ওটা দেখাচ্ছে। দেখো, টোটাল হচ্ছে 5,60,000 আর 6,36,000 টাকা ওপেনিং এবং ক্লোজিং ডেটের লায়াবিলিটি। এবার অ্যাসেটগুলো দেখো, প্রথমেই রয়েছে নন কারেন্ট অ্যাসেট। সেই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি রয়েছে, ট্যাঞ্জেবল অ্যাসেট 1 লক্ষ টাকা, 1,32,000 টাকা। আর 2 নম্বর কি আছে দেখো, কারেন্ট অ্যাসেটস। কী কারেন্ট অ্যাসেট আছে, ইনভেন্টরিজ, আমরা যেটাকে স্টক বলতাম সেটা ইনভেন্টরিজ, এটা হচ্ছে 1,60,000, 1,80,000। আর ট্রেড রিসিভেবল অর্থাৎ যেটা বিলস রিসিভেবল বলা হয় সেটা দেখো 2,40,000, 2,30,000। দেখো এটা কেমনভাবে কমে গেছে, আগে ছিল যেটা তার চেয়ে কমে গেছে। আর তারপর দেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, সেটা 60,000 টাকা, 94,000 টাকা। এবার টোটাল দেখো 5,60,000 আর 6,36,000 টাকা। এবার এটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমরা একটা ওয়ার্কিংস করে নেব, যেগুলো নন কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট লায়াবিলিটি তার উপরে অ্যাকাউন্টগুলো করে নেব। প্রথমেই আমরা দেখো ট্যাঞ্জেবল অ্যাসেটের উপর অ্যাকাউন্টটা করেছি ওয়ার্কিংসে। সেখানে দেখো ওপেনিং অ্যাসেট ছিল কত, ওপেনিং ডেটে সেটা ছিল 1 লক্ষ টাকা আর ক্লোজিং ডেটে রয়েছে 1,32,000 টাকা। তো এই 32,000 টাকা যে ইনক্রিজ হয়েছে, কিভাবে হয়েছে না, এটা নতুন ট্যাঞ্জেবল অ্যাসেট পারচেজ করা হয়েছে বলে, সেই জন্য দেখো টু ব্যাংক বলে ব্র্যাকেটে পারচেজ বলে এটা দেখানো হয়েছে। তারপরে রয়েছে শেয়ার ক্যাপিটাল, ওপেনিং ডেটে ছিল 4 লক্ষ টাকা আর ক্লোজিং ডেটে দেখো টু ব্যালেন্স সিডি বলে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে এই যে 1 লক্ষ টাকা বেড়েছে সেটা কিভাবে হয়েছে না, নতুন শেয়ার ইস্যু করা হয়েছে, সেই জন্য দেখো বাই ব্যাংক বলে ইস্যু অফ শেয়ার এটা দেখানো হয়েছে, 1 লক্ষ টাকা শেয়ার ইস্যু হয়েছে। তারপরে দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন, এখানে দেখো ওপেনিং ডেটে বাই ব্যালেন্স বিডি বলে 92,000 টাকা আর ক্লোজিং ডেটে হচ্ছে টু ব্যালেন্স সিডি সেটা দেখানো হয়েছে 50,000 টাকা। এখন আমরা জানি যে প্রফেসর গোকুল সিনহা যে গাইডলাইন দিয়েছেন তাতে এই যে এটা কারেন্ট লায়াবিলিটির মধ্যে ছিল, তবু এটা আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি এবং কারেন্ট লায়াবিলিটি হিসেবে আমরা ট্রিটমেন্ট করব না, এটা নন কারেন্ট লায়াবিলিটি হিসেবেই ট্রিটমেন্ট করব। দেখো, যেটা ওপেনিং ডেটে উনি বলছেন যে ওপেনিং কোনো নির্দেশ না থাকলে কতটা ইনকাম ট্যাক্স পেড করা হয়েছে এরম কোনো উল্লেখ নেই অঙ্কটাতে, তাই ধরে নিতে হবে ওপেনিং ডেটে যতটা আমরা দেখেছি সেই পরিমাণ টাকাই আমরা ট্যাক্স হিসেবে পেড করেছি। অর্থাৎ দেখো ওপেনিং ডেটে 92,000 টাকা এখানে রয়েছে, তাই আমরা ওটাকে পেড করে দিচ্ছি, টু ব্যাংক বলে ওটাকে পেড করে দিচ্ছি 92,000 টাকা। তাহলে এটা এগ্রিড করতে গেলে অ্যাকাউন্টটা দেখায়
টু স্টেটমেন্ট অফ প্রফিট বলে 50,000 টাকা নিয়ে এসে তবে এটাকে এগ্রিড হয়েছে, দুটো মিলেছে। সেই জন্যে অর্থাৎ আমরা জানি যে প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য এই বছর 92,000 টাকা পেমেন্ট করার পর আরও যে 50,000 টাকা ব্যালেন্স আছে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে এসেছে, এটা ট্রান্সফার হয়ে এসেছে। সেই জন্য দেখো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলে এটা ট্রান্সফার বলে লেখা হয়েছে, 50,000 টাকা ট্রান্সফার হয়ে এসেছে। এবার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি, তাতে ওপেনিং ব্যালেন্স দেখো 20,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স 46,000 টাকা। আর যেটা ট্রান্সফার করেছিলাম সেটা আমরা টু প্রভিশন ফর ট্যাক্সেশন 50,000 টাকা দেখিয়েছি। দেখিয়ে এবারে দেখো এগ্রিড হতে দেখা যাচ্ছে যে 76,000 টাকা ডিফারেন্স হচ্ছে। এই 76,000 টাকাটাই হলো আমাদের অপারেটিং প্রফিট। এটাই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্টার্টিং পয়েন্ট। আমাদের এটা করার উদ্দেশ্যই হচ্ছে অপারেটিং প্রফিট কতটা সেটা নির্ধারণ করার জন্যই আমরা এই ওয়ার্কিংসটা করছিলাম। তাহলে এখন পেয়ে গেলাম যে অপারেটিং প্রফিট হচ্ছে 76,000 টাকা। এবার চলো আমরা দেখে নিচ্ছি ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কীভাবে তৈরি করা হচ্ছে। দেখো আমরা হেডিং দিয়েছি ইন দ্য বুকস অফ বি লিমিটেড। এটা কি না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কবের না ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2018। আচ্ছা, প্রথমেই দেখো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কতটা ক্যাশ ফ্লো হয়েছে তার জন্য প্রথম আইটেমটাই হচ্ছে অপারেটিং প্রফিট, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে এসেছে। অপারেটিং প্রফিট কত? 76,000 টাকা। এবার এই 76,000 টাকার সঙ্গে আমরা অ্যাড করব যদি কোনো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করে। আমরা দেখছি যে কারেন্ট অ্যাসেটের মধ্যে ট্রেড রিসিভেবলটা ডিক্রিজ করেছে 10,000 টাকা, সেইটা নিয়েছি। আর অ্যাড করব যদি ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, কোনো কারেন্ট লায়াবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা অ্যাড করব। কি কোন কারেন্ট লায়াবিলিটিটা বৃদ্ধি পেয়েছে না আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা বৃদ্ধি পেয়েছে? 2,000 টাকা। তাহলে এই দুটো জিনিসই খালি আমরা যোগ করে নিয়েছি 12,000 টাকা, ওটা 76,000 টাকার সঙ্গে যোগ করে পেলাম 88,000 টাকা। এবার এ থেকে লেস করব যদি কারেন্ট অ্যাসেটের মধ্যে কোনো ইনক্রিজ হয়, যেমন ইনভেন্টরিটা ইনক্রিজ হয়েছে কত হাজার টাকা না 20,000 টাকা ইনক্রিজ হয়েছে। আর ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, কোনো কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় সেটা এখানে নিয়ে আসবো। কোনটা ডিক্রিজ হয়েছে না সানডি ক্রেডিটর্সটা ডিক্রিজ হয়েছে। কতটা ডিক্রিজ হয়েছে না 10,000 টাকা কমে গেছে। তাহলে এই দুটো যোগ করে হলো 30,000 টাকা। 88,000 থেকে 30,000 টাকা বাদ দিয়ে যেটা হলো সেটা হচ্ছে 58,000 টাকা। এই অ্যামাউন্টটাকে আমরা বলবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশান। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশান হলো 58,000 টাকা। এ থেকে কী করবে না ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স পেড। কত ইনকাম ট্যাক্স পেড করা হয়েছে না 92,000 টাকা। এবার ওই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশান থেকে ইনকাম ট্যাক্স যেটা পেড করা হয় সেটা বাদ দিলে যেটা আসে সেটাকে বলবো নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত হলো না 34,000 টাকা নেগেটিভ। অর্থাৎ এখান থেকে আমাদের নেগেটিভ ক্যাশ জেনারেটেড হয়েছে। নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে -34,000 টাকা। এবার আমাদের সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা কোথা থেকে পাই না আমাদের যে নন কারেন্ট অ্যাসেটগুলো আছে সেখান থেকে। দেখো ট্যাঞ্জেবল অ্যাসেট আমরা পারচেজ করেছিলাম সেটা কত 32,000 টাকা, সেই জন্য আমাদের ক্যাশ আউটফ্লো হয়ে গেছে। 32,000 টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে, সেই জন্য দেখো নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে -32,000 টাকা। তাহলে দেখছি আমরা ওই অপারেটিং অ্যাক্টিভিটি থেকেও নেগেটিভ ক্যাশ হয়েছে, আর এখানে আমাদের ওই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকেও আমরা এখানে 32,000 টাকা ওই নেগেটিভ ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে পেয়েছি। এবার চলে আসো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে কি ক্যাশ ফ্লো হয়েছে তার মধ্যে ইনফ্লো হয়েছে দেখো ইস্যু অফ শেয়ার, অর্থাৎ কোম্পানিতে এসেছে ইনফ্লো হয়েছে 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা ইনফ্লো ছাড়া আউটফ্লো এখানে কিছু নেই।
আগেরগুলো যেমন সবেতেই আউটফ্লো হয়েছে, কিন্তু এখন দেখো এই প্রথম দেখা যাচ্ছে এইটাতে যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে 1 লক্ষ টাকা ইনফ্লো হলো। এই ইনফ্লোটা দেখো যখন আমরা আউটার কলামে নিচ্ছি তখন লিখছি নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার আগের নেট ক্যাশ ফ্লোগুলো নেগেটিভ ছিল দুটো, এখন এটা পজিটিভ। এখন তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 34,000 টাকা। এটা পজিটিভ 1 লক্ষ ছিল, তা থেকে ওই 34,000 আর 32,000 বাদ দিয়ে দাঁড়ালো 34,000 টাকা। তাহলে এটা নেট ইনক্রিজ হয়েছে, সেই জন্য লিখেছি দেখো নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে নেট ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে 34,000 টাকা। এর সঙ্গে কি করবে না, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল সেটা যোগ করো। সেটা কত ছিল না 60,000 টাকা, যোগ করে কত পেলাম 94,000 টাকা। দেখো এই 94,000 টাকাটা যদি আমাদের ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের সঙ্গে সমান হয় তাহলে জানবে যে তোমার উত্তরটা ঠিক হয়ে গেল। তুমি দেখো প্রবলেমে দেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ক্লোজিং ব্যালেন্স কত না 94,000 টাকা। সেই জন্যে দেখো আমরা ওটা ক্যালকুলেশন করে যে 94,000 টাকা পেলাম সেটাই হলো আমাদের আবার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছরের শেষে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স শিটে রয়েছে 94,000 টাকা, সেই 94,000 টাকাটাই আমরা এখানে আবার পেয়ে গেলাম। পরীক্ষার হলে বসেই অঙ্ক ঠিক হলো কি না তোমরা পেয়ে যাবে। তোমরা যদি দেখো ওই অর্থাৎ নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সঙ্গে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যোগ করে যে যোগফল পাবে সেটা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারের সঙ্গে সমান হয়ে যায় তাহলে জানবে যে তোমার অঙ্কটা একদম নির্ভুল হয়েছে। তোমরা এভাবে প্র্যাকটিস করো, অবশ্যই পারবে।